প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি মর্গকে কেন্দ্র করে। তো সরাসরি আমরা ঘটনায় চলে আসি। অরিন্দম বাবু একটি সরকারি হসপিটালের মর্গে ডোম হিসেবে কাজ করে। হাসপাতালে লাশ আসলে তার দায়িত্ব পড়ে লাশটি দেখাশোনা করার জন্য। আমরা জানি মর্গের ডোমের সাথে অনেক কিছু হয়, তারা অনেক কিছু দেখে, কিন্তু অরিন্দম বাবুর সাথে এইরকম কোনো ঘটনা ঘটেনি। তো একদিন অরিন্দম বাবু খুব অসুস্থ হলেন। তার পক্ষে আর হসপিটাল যাওয়া সম্ভব হয়নি। তিনি তার ইন্টারে পড়ুয়া ছেলেকে বললেন হসপিটালে থাকার জন্য। ছেলে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে ভাবলো যেহেতু অরিন্দম বাবুর সাথে কোনো ঘটনা ঘটেনি, সেহেতু কিছু হবে না, শুধুমাত্র এক রাতের জন্যই তো। সে এত কিছু চিন্তা না করে হসপিটালে যায় এবং মর্গের বাইরে একটি টেবিলের চেয়ারে বসেছিল। হসপিটালের সবাই ঘুমিয়ে গেছে, ডাক্তার ও নার্স অন্য জায়গায় কাজ করছে, তার সাথে কেউ ছিল না। সে বসে রইল। চারদিকে শুনশান নীরবতা, বাতাস বইছে, শিয়ালের ডাক। রাত 1টার দিকে পুলিশের গাড়ি আসে একটি লাশ নিয়ে। লাশটি চটের বস্তায় পেঁচানো ও অনেক পচা গন্ধ। পুলিশের এক সদস্য তাকে জিজ্ঞাসা করলো, অরিন্দম বাবু কোথায়? সে বলল বাবা অসুস্থ, সে এখানে দায়িত্ব পালন করছে তার জায়গায়। পুলিশ তাকে একটি স্ট্রেচ আনতে বলল এবং লাশটি স্ট্রেচের উপর রাখলো এবং মর্গের ভিতরে এক জায়গায় রাখলো। পুলিশ চলে গেল। চারিদিকে শুনশান নীরবতা। সে বসে রইল। হঠাৎ মর্গের ভিতর থেকে কি যেন পড়ার আওয়াজ তার কানে আসলো। সে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর ভিতর থেকে হাঁটার শব্দ। সে এবার ভয় পেয়ে যায়। সে চিন্তা করল ভিতরে যে দেখবে কি হচ্ছে। সে মর্গের কাছে যাচ্ছিল, কিন্তু সে আর যেতে পারল না। তার মধ্যে ভয় ঢুকে গেল। তারপরও সে ভিতরে যাওয়ার জন্য একটু চেষ্টা করলো। টর্চ লাইট দিয়ে দেখলো চারপাশে, খেয়াল করলো লাশটা স্ট্রেচ থেকে মাটিতে পড়ে আছে এবং তার একার পক্ষে লাশটা ওঠানো সম্ভব নয়। সে মর্গ রুম থেকে বেরিয়ে এলো এবং দরজাটি ভালো করে লক করে দিল। সে বসে রইল। হঠাৎ সে শুনতে পেল ভিতরে হাঁটছে এবং অনেক শব্দ। সে ভাবলো মর্গের পাশে একটি গাছ আছে, ওই গাছ দিয়ে বিড়াল বেয়ে উঠে জানালা দিয়ে মর্গে প্রবেশ করে। তাই সে চিন্তা না করে সে দরজাটি খুলল এবং ভিতরে প্রবেশ করল। দেখলো লাশটি মাটিতেই শুয়ে আছে। সে চারপাশ টর্চ লাইট দিয়ে খুঁজলো এবং একটি বিড়াল দেখতে পেল। বিড়ালটির দেহ থেকে মাথা আলাদা। মনে হচ্ছে কেউ যেন বিড়ালটির মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। সে এইসব দৃশ্য দেখে অজান্তেই পিছনে ফিরল। একই, তার সামনে লাশটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে এগিয়ে আসছে গোঙানির আওয়াজ দিয়ে। সে সেখান থেকে দৌড়ে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু পারছে না। সে অনুভব করতে লাগলো তার পা কে যেন ধরে রেখেছে। সে আরো দেখলো সব লাশগুলি একে একে তার দিকে আসতে লাগলো। ভয়াবহ অবস্থা। তবুও সে দরজার দিকে আসতে লাগলো এবং মর্গ থেকে বেরিয়ে জোরে আওয়াজ দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করছিল, সে তাদের ঘটনা বলে। পরে সেখানে গিয়ে দেখা যায় লাশটি মাটিতেই পড়া ছিল এবং পাশে একটি মাথাবিহীন বিড়াল। এরপর থেকে সে আর কখনোই সে মর্গে যেত না। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনা যার কাছ থেকে শোনা আমি তার মতোই বলছি। সময়টা 2001 সালের বৈশাখ মাসের। আমার নাম কুদ্দুস মিয়া। আমি পেশায় ভ্যান গাড়ি চালাই। জামালপুর জেলার কোনো একটা গ্রামে আমার বাসা। আমি কোনোদিন ভূত পেতনি দেখিনি, আর আমি এগুলো বিশ্বাসও করি না। যা হোক, প্রতিদিনের মতো আজও আমি গাড়ি নিয়ে বের হলাম। কিন্তু আজ আমার মনটা কেমন জানি সায় দিচ্ছে না। তার উপরে আবার ছেলেটার ঘ্যান ঘ্যান, আব্বু আজ যেও না। আমার ঘোর কাটে আমার বউয়ের ডাকে,
কি গো, কি হলো, গাড়ি নিয়ে যাবে না? আমি বললাম, যামই তো। একথা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি যাত্রী পেতে বেশি দেরি হলো না, কিন্তু যেতে হবে অনেক দূর। আমি যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা একেবারেই জনবসতি নেই বললেই চলে। তার উপর আবার পাহাড়ি এলাকা। শুধু মণ্ডল বাড়ির পারিবারিক গোরস্থান আর ঘোষ বাড়ির শ্মশানটা সেই রাস্তার মালিকানা হিসেবে রয়ে গেছে। আমি যখন যাত্রী নিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তারা আমাকে অনেকবার বলল রাতটা থেকে সকালে যেও। আমি তাদের বললাম কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। আমি না গেলে পোলাটা হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়বে। কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এশার নামাজের আজান দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত। আমি গাড়ির নিচে থাকা হারিকেনটা জ্বালিয়ে নিয়ে এক মনে গাড়িতে পেডেল মেরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। আমি যখন ঘোষপাড়ার শ্মশানটা পার হলাম তখন আচমকাটাই আমার হারিকেনটা নিভে যায়। আমি গাড়ি থেকে নেমে হারিকেনটা ঝাঁকুনি দিয়ে দেখলাম এক ফোঁটা তেলও নেই। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম। এত রাস্তা এখন আমি যাব কি করে? আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। একে তো তেল শেষ, তার উপর আবার কাল বৈশাখীর দিন, কখন কি হয় বলা যায় না। এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাড়ি আমাকে যেতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলাম। রাত মোটামুটি অনেক হয়েছে, একটা মানুষও নেই রাস্তায়। এসব ভাবছি আর গাড়ি চালাচ্ছি। আমি যখন ঘোষ বাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি তখনই দেখতে পেলাম সামনে 2 জন লোক দেখা যাচ্ছে। তারা মূলত আমাকে ইশারায় ডাকছে। আমি অনেকটা সাহস ফিরে পেলাম। যাক, 2 জন লোক তো পাওয়া গেল। আমি তাদের কাছে আসতেই আমার নাকে তীব্র একটা আতরের সেন্ট লাগলো। আমি তেমন কোনো গুরুত্বই দিলাম না। ভাবলাম 2 জনও যখন হুজুর মানুষ হয়তো তারা আতর ব্যবহার করে। আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরো কড়াভাবে আমার নাকের মধ্যে ঢুকে লাগলো। আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল, আমাদের কি একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবে? ভাড়া যা চাবে তাই দিব। আমি বললাম, সামনের গ্রামে কার বাড়ি যাবেন? লোক দুটো যে নামটা বলল আমি লোকটার নাম শুনে কিন্তু কোনো দিন দেখিনি। আমি আর কিছু না ভেবেই বললাম, গাড়িতে উঠুন। আমি মনে মনে বলছি, ভাড়া না দিলে না দিবে, এতটা রাস্তা যাবার জন্য 2 জন লোক তো পেলাম। বলার সাথে সাথে লোক দুটো গাড়িতে উঠে পড়ল। এতক্ষণে আমি খেয়াল করলাম, আশ্চর্য, এটা কেমনে করে সম্ভব? লোক দুটোর উচ্চতা এত বেশি কেন? আর তারা যে পোশাক পরেছে এরকম পোশাক আমি এর আগে কখনো কোনো দিন দেখিনি। কথাগুলো আমি মনে মনে ভাবছি, কিন্তু তাদেরকে কিছুই বলছি না। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল, আমি যেন ভুলেও পিছনে না তাকাই। আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে, সেজন্য হয়তো পিছনে তাকাতে নিষেধ করেছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? লোক দুটোর কথাগুলো খুব অদ্ভুত টাইপের। তারা যেভাবে কথা বলছে সচরাচর এরকম করে কেউ কথা বলে না। আমি কিছুই ভাবতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। এমন সময় তাদের একজন বলল, গাড়িটা এখানে দাঁড় করাও, আমরা একটু নামবো। আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করালাম। তারা দুজনই গাড়ি থেকে নেমে আমাকে বলল, আমরা একটু গোরস্থানে যাচ্ছি। আমাদের এক আত্মীয় মারা গেছে, তাকে এখানে মাটি দিয়েছি, আমরা তার কবরটা একটু জিয়ারত করে আসি। কিন্তু যাবার আগে বলে গেলেন, আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু ভুলেও কবরের কাছে যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারা কবরের দিকে যেতে লাগলো আর আমি দোয়া দরুদ পড়তে লাগলাম, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।
তারা দোয়া দরুদ পড়তে পড়তে কবরের ভিতরে ঢুকে গেল। বিরাট বড় গোরস্থান, আর চতুর্দিকে শুধু মাঠ আর মাছ। আমার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। লোক দুটো আসার কোনো নাম নেই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল। তাদের আসার কোনো নামগন্ধই নেই। আমি আর ধরতে পারলাম না। ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি, আর আমার বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। কি হতে চলছে? আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি এসব বলতে বলতে যখন আমি সামনের দিকে তাকালাম আর তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজাটা বের হবার উপক্রম হলো। আমি দেখলাম লোক দুটো বিকট আকার ধারণ করে একটা মরা লাশ সামনে নিয়ে বসে আছে। যেই আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে, তখন তারা আমার দিকে এমন ভাবে তাকাইলো, মনে হচ্ছে আমি আসাতে তাদের বিরাট কোনো ক্ষতি হচ্ছে। তারা হুঙ্কার করতে করতে আমার দিকে আসতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখি আমি আমার বাড়িতে, আর মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা। আমি তাদেরকে বললাম আমি এখানে কেমন করে আসলাম। তখন আমার বউ বলল, তুমি মণ্ডল বাড়ির গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। মণ্ডল বাড়ির সাজু ভাই সকালে মাঠের দিকে যেয়ে তোমাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। সব শুনে ইমাম সাহেব বলে, ওই দুজন জিন ছিল, তারা তোমার কোনো ক্ষতি করত না, কিন্তু তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি তাদের কাছে গিয়েছিলে, সেজন্যই তারা তোমার উপর ক্ষেপেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম, তখন আমার পকেটে ছিল 320 টাকা, আর আমার পকেটে ওই টাকা ছাড়াও আরো 10,000 টাকা। সেই টাকাটা আমার কাছে কেমনে আসলো আমি তা কিছুই জানি না। লেখাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই সবার কাছে অনুরোধ, ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আস্তে আস্তে রাত 11টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নেমে যায়। চা খাওয়ার এক পর্যায়ে ড্রাইভার বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরনো টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজন নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা ছিল অনেক পুরনো, এবং যেখানে ছিল সে জায়গাটা ছিল অনেক জঙ্গল টাইপের। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না, আর দেখলো যে জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, কি তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায়, এবং ড্রাইভার সে দেখলো যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে, আর তাদের চোখগুলো অস্বাভাবিকভাবে বড়, এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে এবং ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখল যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনো রক্ত মাখা,
সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে শোয়া অবস্থায়, এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু অসুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে। কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি, তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই। কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। এখানে অনেকে অনেক কিছু দেখে। আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলা ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়। তারা ওই দোকানেই বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাতেই যায় যেখানে ড্রাইভার দেখেছিল দুটি মেয়েকে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধা খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। তখন আমি সদ্য তরুণ। একদিন বন্ধুরা বলল পিকনিক করবে, সবাই রাজি। সবার থেকে টাকা তুলে বাজার করতে গেলাম। পরন্ত বিকেল, সবাই ছুটে চলেছি ফরিদের বাসার দিকে। আজ যে পিকনিক, সবার হাতে কম বেশি খাবারের সামগ্রী। আমার হাতে 6টা ব্রয়লার মুরগি আর 6টা লেয়ার মুরগি। তড়িঘড়ি করে ফরিদদের উঠানে উঠে রাখলাম। হাত প্রচণ্ড ব্যথা করছে। হাট থেকে বাড়ি পর্যন্ত লম্বা পথ হেঁটে এসেছি। মাগরিবের আজান দিচ্ছে। আমরা কয়েকজনে কয়েকটা দায়িত্ব ভাগাভাগি করে নিলাম। আমি বনে গেলাম কাঠ আনতে, বাকিরা অন্য কাজে চলে গেল। রাত প্রায় 1টা পর্যন্ত পিকনিকে সময় ব্যয় করলাম। অনেক মজা করলাম। খাওয়া শেষ করে আমি আর সেলিম ভাই বাড়ির দিকে রওনা হই। বন্ধুরা যেতে বাধা দিল, আমি শুনিনি। ওরা বলল রাতে শেওড়া বিলে শয়তান থাকে, আর আমাকে ওই বিলের সামনে দিয়েই যেতে হবে। কে শোনে কার কথা? বাড়িতে ফিরতেই হবে, নয়তো আব্বাজান আমাকে তক্তা বানাবে। সেলিম ভাই মসজিদ বাড়ির সামনে এসে বিদায় নিয়ে চলে গেল। আমি একা টুকটুক করে হেঁটে চলছি। হাতে ছিল বড় মাপের টর্চ লাইট। চারিদিকে নীরব। গ্রামের রাতে শিয়ালদের আনাগোনা থাকে। চারিদিকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। আমার একটু ভয় ভয় হচ্ছে। শুনেছি এই বিলের রাস্তায় প্রতিদিন কম বেশি মানুষ ভয় পায়। এসব কথা মনে পড়তেই আমি আরো ভীতু হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে তাল বাগানের রাস্তায় এসে পড়ি। এই রাস্তার শেষ প্রান্তে শেওড়া বিল। তারপরে মীরাবাড়ির রাস্তা ফেলে সামনে গেলেই আমার বাড়ি। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। আমি হাঁটছি, মাঝে মাঝে টর্চ লাইট দিয়ে এদিক ওদিক দেখছি। হঠাৎ আমার মনে হচ্ছে তাল গাছগুলো আমার সাথে সাথে হেঁটে আসছে। মরাত মরাত শব্দ কান ঝালাপালা হয়ে যাচ্ছে। শো শো বাতাস, এ যেন ঝড়ো হাওয়া। আমি কিছুতেই ভারসাম্য রাখতে পারছি না। ধুলোবালুতে চারদিক একদম অন্ধকার আর অন্ধকার। আমি ভুল করেছি। এত রাতে বাড়ি ফেরাটা আসলেই উচিত হয়নি। এখন কি আর করব? তবে আমি বুঝে গেছি আমার পিছনে শয়তান লেগেছে। আমি চিকন কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আজ বাঁচব কিনা জানি না। এক একটা চিৎকার, এক একটা ভয়াল গর্জন আওয়াজে আমি কেঁপে উঠেছি। কখনো মেয়েলি কণ্ঠে, কখনো বা বাচ্চা কণ্ঠের চিৎকারে আমি পাগল প্রায়। আমি যতবারই আয়াতুল কুরসি পড়তে যাই ততবারই আমার গলা আটকে যায়। আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি চিৎকার দিয়ে উঠি, কে আপনি?
কেন আমাকে কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? হঠাৎ চারিদিকটা স্তব্ধ হয়ে এলো। তারপর যা দেখলাম তা সহ্য করবার মতো নয়। নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মহিলা আমার পিছনে। তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে, গরম নিঃশ্বাস। আমি পিছনে ফিরতেই আঁতকে উঠি। কি বিশ্রী চেহারা, কি বিদঘুটে গন্ধ তার শরীর জুড়ে। এটা কল্পনাও করা যাবে না। ওর মুখে বড় বড় 4টা দাঁত দেখা যাচ্ছে। দাঁতগুলো লাল হয়ে আছে। শব্দ বের হচ্ছে ওর মুখ থেকে গড়গড় করে। আমি ওর দিকে লাইটটা ঘোরাতেই ও সাঁ করে তাল গাছের উপরে উঠে গেল। আমি দৌড় দিলাম, মনে প্রাণে দৌড়াচ্ছি। মনে মনে নিজেকে গালি দিলাম, এর জন্য তো আমিই দায়ী। আমি দৌড়াচ্ছি কিন্তু টের পাচ্ছি তাল গাছগুলোতে ঝুপঝুপ শব্দ হচ্ছে। লাইটটা গাছগুলোর দিকে মারতেই দেখলাম ওই পিশাচটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে আমার সাথে এগোচ্ছে। আবার বিকট চিৎকার। আমি আর পারছি না, শরীর ক্লান্ত। পিকনিক থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম, আর ভরা পেটে দৌড়ানো অত সহজ না। চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি বাঁচতে চাই। আমার পরিবারের কথা মনে পড়ছে বারবার। নাসরিনের কথাও মনে পড়ছে। অনেক ভালোবাসি, ওয়াদা দিয়েছিলাম আমি বিয়ে করব তাকে। ভীষণ লাজুক ও মায়াবতী মেয়ে। কল্পনা থেকে ফিরলাম হোঁচট খেয়ে। ধূপ করে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় কুকিয়ে উঠতেই আমার উঠে দাঁড়ালাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিশাল শরীরে সেই পিশাচটা দূরে দাঁড়িয়ে আছে। হয়তো আলোর জন্য কাছে আসতে পারছে না। কিন্তু আমি আয়াতুল কুরসি পড়তে গেলেই আমার গলা আটকে যায়। অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ হচ্ছি। আমি সত্যি আর পারছি না, কারণ আমার ডান পাশে শেওড়া বিল। এ বিল নিয়ে অনেক ঘটনা জড়িত। আমি আবার দৌড়াতে শুরু করি। রক্তাক্ত পা দুটো কাজ করছে না। বিলের অর্ধেকটা পথ পেরিয়ে আসতেই আমার লাইটটা নিভে যায়। আমি থেমে যাইনি। তারপরও নিজেকে বাঁচাতেই ব্যস্ত এখন, কিন্তু চারিদিকটা আরো ভয়ানক হয়ে যাচ্ছে। আমার পিঠে সূচালো কিছু একটা ঢুকলো, তারপর আবার বের হলো, আবার ঢুকছে, আবার বের হচ্ছে। আমার পিঠ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। জানি না কি হচ্ছে আমার সাথে। তবুও আমি দৌড়াতে থাকি। ঠাস করে কেউ একজন আমার গালে থাপ্পড় দিতেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। অন্ধকারে দেখতে পেলাম আমি কবরস্থানের পাশে। দেরি করিনি, দৌড়ে কবরস্থানে ঢুকে পড়ি। ব্যথায় সারা শরীর জুড়ে। আমি জানি কবরস্থানে ওরা প্রবেশ করতে পারে না। আমি বাম কানে কিছুই শুনতে পাচ্ছি না। থাপ্পড়টা বাম কালে লেগেছে। আমি রক্ত চাই, একটু রক্ত দে। শয়তানটা নেকানো গলায় বলল, আয় আয় আমার কাছে আয়, তোকে আমি অনেক ধনী করে দেব, অনেক টাকা দিব, আমাকে একটু রক্ত দে। আমি অন্ধকারে কবরস্থানে বসে আছি। একটু পরে আমার দিকে বড় বড় ইট মাটির টুকরো ছুঁড়ে মারছে। সারা শরীর রক্তে মাখা। আমি নিস্তেজ হয়ে আছি। মাথাটা ঘুরপাক খাচ্ছে। কলা গাছগুলো ঠাস ঠাস শব্দ হচ্ছে। তারপর আমি দেখতে পাই আমার বাবাকে। উনি আমার নাম ধরে ডাকছে। আমি সাথে সাথে উত্তর দিলাম, আব্বা আমি এদিকে, আপনি এদিকে আসেন। তারপর আর কোনো সারা শব্দ নাই। আব্বা আব্বা বলে অনেকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হাতের লাইটটা নিয়ে সজোরে মাটিতে আঘাত করতেই জ্বরে উঠল। লাইটটা এদিক সেদিক ঘুরিয়ে দেখতে লাগলাম শয়তানটা আছে কি না চলে গেছে। কবরস্থানের শেষ সীমানায় মস্ত বড় গলা কাটা মুখ আমার দিকে চেয়ে আছে। চোখ দুটো অনেক বড় ছিল, ঠিক ডিমের মতো। কাটা গলা দেখে ঝরঝর করে রক্ত ভরছে, তা দেখে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল। আমার দিকে চেয়ে আছে। আমি লাইট ওর দিকেই তাক করে রেখেছি, কিন্তু এবারও আলো দেখে পালাইনি। তোর লাইটের আলো আর কতক্ষণ জ্বলবে রে? আমার ভীষণ ক্ষুধা, আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরতেই দেখি আমি বাসায়। আব্বা ডাক্তার এনেছে। আমার শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ লাগানো।
কিছুক্ষণ পর আমার রক্ত বমি হয়। তারপর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে গিয়ে আব্বাকে সব খুলে বলি। ডক্টর আমাকে স্যালাইন দিলেন। রাতে বাসায় ফিরলাম। মসজিদ বাড়ির ইমাম সাহেব বাবার থেকে সব শুনলেন। তিনি আমাকে 32 আয়াতের একটি তাবিজ দিলেন। নিজ হাতে আমার হাতে পরিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমি সুস্থ হই। সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তবে আমি আজও ভুলতে পারিনি সেদিনের কথা। ওই দিনের কথা আমি মনে করতেও চাই না। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি পার্বতীপুর রেল স্টেশনের একটি ঘটনা। ঘটনাটি দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর উপজেলার স্টেশন মাস্টার ফরিদ হোসেনের, যিনি 1998 সালে চাকুরির সুবাদে সেখানে ছিলেন। আর গত 21 বছর যাবৎ এই পেশায় তিনি নিয়োজিত আছেন। চাকুরি জীবনের এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক অলৌকিক ও রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছেন। তবে কিছু কিছু ঘটনা আজও তার মনে শিহরণ জাগায়। তেমনি করে একটি ঘটনা আজ বর্ণনা করা হলো। 1998 সাল এক রাতে তিনি পার্বতীপুর উপজেলার স্টেশন রুমে কাজে নিয়োজিত ছিলেন। আর রাত তখন আনুমানিক 3টা বাজে। এমন সময় তার কানে দূর থেকে আর্তনাদের করুণ শব্দ ভেসে আসলো। ওই সময় তিনি স্টেশনে একাই ছিলেন। একজন অবশ্য আছে, কিন্তু সে ছুটিতে গিয়েছে। যাই হোক, স্টেশন রুম থেকে বাইরে হয়ে যে দিক থেকে আর্তনাদের শব্দটি ভেসে আসছে সেদিকে অগ্রসর হলেন। কিন্তু চারদিকটা ভীষণ অন্ধকার থাকায় হাতের টর্চ লাইটটি জ্বালালেন আর পথ চলতে লাগলেন। তারপর ঘটনাস্থলে গিয়ে দেখলেন সেখানে এক বৃদ্ধ মহিলা কাঁদছে আর একাই একাই কথা বলছে, কিন্তু তার ভাষাটি ছিল উর্দুতে। তাই ফরিদ হোসেন ওই বৃদ্ধার সব কথা বুঝতে পারছিলেন না। আর বৃদ্ধার চেহারাটি ছিল অনেক বিভৎস ও ভীতিকর। তবুও সাহস করে ফরিদ হোসেন বললেন, আপনি কে? আর এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? বৃদ্ধার প্রতি উত্তরে ভাঙা ভাঙা বাংলা ভাষায় বললেন, আমার ছেলে এই স্টেশনে ট্রেনে করে যুদ্ধে গিয়েছে, কিন্তু আজও আসেনি। আমার ছেলেকে দেখেছো বাপু? পরক্ষণেই ফরিদ হোসেন বুঝতে পারলেন আসলে ছেলের শোকে বৃদ্ধা মহিলার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাই তার কথার প্রতি উত্তর না দিয়ে বললেন, চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর আপনার ছেলেকে দেখলে আমি নিজেই বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু বৃদ্ধ মহিলা বললেন, আমি বাড়ি যাব না, আমার ওহাবকে নিয়েই যাব। এই বলে অন্ধকার পথে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেলেন। যাই হোক, পরের দিন সকালে ফরিদ হোসেন বাড়িতে এসে স্থানীয় চায়ের দোকানে বসলেন। আর চা খেতে খেতে দোকানদার চাচাকে বললেন, চাচা, আপনি ওহাব নামে কাউকে চেনেন নাকি, যে যুদ্ধে গিয়েছিল? তখন বৃদ্ধ চাচা কিছুক্ষণ চিন্তা করে বলতে পারলেন, বাবা, সে তো মারা গেছে সেই যুদ্ধের সময়, আর সে আমার ছেলের বন্ধু ছিল। কিন্তু বাবা, তুমি তার কথা কেন বলছো? ফরিদ হোসেন বললেন, চাচা, গত রাতে তার মা স্টেশনের পাশে বসে কাঁদছিল। এবার বৃদ্ধ চাচা অবাক হয়ে বললেন, ওহাবের মা তো গত 3 বছর আগে মারা গেছে, আর সে বেঁচে থাকাকালে ওই রেল স্টেশনের পাশে প্রায় গিয়ে ছেলের জন্য কাঁদত। এবার ফরিদ হোসেন বললেন, চাচা, ওনার বাড়ি কোথায়? উনি কি উর্দু ভাষায় কথা বলতো? দোকানদার চাচা বললেন, ওহাবের মা পাকিস্তানি ছিল, কিন্তু তার বাবা ছিল বাঙালি। যাই হোক, পরে ফরিদ হোসেন আর কিছু জানতে চাননি। আর মনে মনে কিছুটা দুঃখ, ভয়, ভীতি নিয়ে সেই কর্মস্থল ত্যাগ করেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি ঘটে নওগাঁ শহরের একটি রাস্তায়। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখল 2জন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামলো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুরটি বলল, ভাই, আমরা খুব বিপদে পড়েছি। হাবিব বলল, আপনাদের কি হয়েছে, কিছু জানতে পারি? হুজুরটি বলল, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল।
তার মাঝে ওনাদের জন্য দয়া হলো। সে আবার কথা বলল। হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর তাকে ধন্যবাদ দিল। এটা বলে দুইজন সিএনজিটাতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর 2 হুজুর নামলো এবং 3 হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। হুজুর বলল, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? হাবিব বলল, প্রায় 40 মিনিটের মতো। হুজুর বলল, তুমি পেছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। হাবিব বলল, আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইল। চেয়ে যা দেখতে পারল, যা সে কখনো আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি। সে দেখল ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালে ভর্তি। তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। প্রিয় লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি হলো 40 বছর আগের একটি ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি তার ভাষায় পড়ছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং সে বলেন তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব শহরে নিয়ে যেতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে ছিল। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। রাস্তা তখন ভালো ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর। শহরে পৌঁছাইতে আরো আধা ঘন্টা লেগেছে। বিকাল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই, তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতের কাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশের জ্যোৎস্নার আলো ছিল খুব কম। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বটগাছগুলোতে দানবের মতো দাঁড়িয়ে আছে কে জানি। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই উপায় করার নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠেছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করছি, কিন্তু ভয়ে কিছুই মনে নেই। চিন্তা করছিলাম, চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে। এভাবে করলে হয়তো ভালো হতো, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞাসা করলো,
তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারায় যেদিকে তাকালো ওই দিকেই আমরা যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে আসলো এবং বাবার কাছে এসে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি ভালো মতো। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা করে আগমনের শাস্তি পেয়েছি। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। আমি নৌকা থেকে পানির রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পরে আমি নৌকার কাছে আসি। তখন যে যা দেখলাম বুকের ভিতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কলজাটা বের করে নিয়ে, তখন আমি কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দেই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি ও চিৎকার করে, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাতা মাখা লোমশ হাতটা দেখেছিলাম। বড় বড় নখ ও কোঠরে ঢোকানো চোখের নীল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে। তাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখন ও বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাত। লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।